হোমিওপ্যাথি খাওয়ার সময় আর কিছু খাওয়া যাবে না, এমন খাদ্যদ্রব্য খাওয়া যাবে না যেটা হোমিওপ্যাথিক ওষুধকে ডিস্টার্ব করতে পারে। যে এলোপ্যাথিতে কম সময়ে রোগ ভালো হয় এটা মোটেও সত্য কথা না। হোমিওপ্যাথিতে যেটা হয়, হোমিওপ্যাথিতে প্রথম কথা ওষুধটা সিলেক্ট করতে হয় ইন্ডিভিজুয়ালিস্টিক, প্রত্যেক রোগীর আলাদা। একটা অ্যাজমা রোগী 10টা রোগীর 10টা ওষুধ হবে, এই জন্য ওষুধটা সিলেক্ট করা কঠিন। এই জন্য সবাই সিলেক্ট করতেও পারেও না। কেউ যদি সিলেক্ট করতে না পারে এবং সে ওষুধ দেয়, এই ওষুধে কাজ দেবে না। যে ওষুধটা দেওয়ার সময় এখন আমাদের অন্যান্য সমস্যা এসে যায়। মনে করেন হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু খুব পাতলা ওষুধ, ডাইলুটেড ওষুধ, এই সময় অন্য কিছু খাওয়া যায় না। অথচ দেখা যায় আমাদের রোগীরা, সে হয়তো ব্লাড প্রেশারে ভুগছে, ডায়াবেটিসে ভুগছে, সে অন্যান্য কিডনির অসুবিধায় ভুগছে, সে আবার সাইমালটেনিয়াসলি অন্য ওষুধও খায়। এই ওষুধের মধ্যেই হোমিওপ্যাথিক ওষুধ দিতে হয়। তাইলে স্বাভাবিকভাবে হোমিওপ্যাথিক ওষুধটা যত তাড়াতাড়ি ভালো করতো তত তাড়াতাড়ি ভালো করতে পারে না। যে এলোপ্যাথিতে কম সময়ে রোগ ভালো হয় এটা মোটেও সত্য কথা না। যেটা ক্রনিক রোগ এটা এলোপ্যাথিতে সারেই না, তো কম সময়ে ভালো হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে যেটা সারে সেটা হলো তার যেটা অ্যাকিউট অবস্থা, হয়তো খুব একটা তীব্র ব্যথাটা কমে দিতে পারে, কিন্তু রোগটা সারাতে পারে না। হোমিওপ্যাথি খাওয়ার সময় আর কিছু খাওয়া যাবে না, এটা হলো আদর্শ উত্তর। শুধু ওষুধ খাওয়া যাবে না তা না, এমন খাদ্যদ্রব্য খাওয়া যাবে না যেটা হোমিওপ্যাথিক ওষুধকে ডিস্টার্ব করতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিছু সমস্যায় পড়ি। মনে করেন একটা রুগী আমার কাছে আসলো, সে কিডনি ট্রান্সপ্লান্ট করে আসছে, কিডনি খারাপ হয়ে গেছিলো, নতুন কিডনি লাগিয়ে আসছে সে, কিন্তু আমার কাছে আসছে অন্য কারণে আসছে। সে হয়তো তার একজিমা হয়েছে, একজিমার কারণে। এখন যে আমি তাকে একজিমার ওষুধ দেবো, আমি কিন্তু তাকে ওই কিডনির ওষুধ বন্ধ করতে পারবো না, কারণ যদি কিডনির ওষুধ বন্ধ করি তার কিডনি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে বাধ্য হয়ে ওই ওষুধের মধ্যেই হোমিওপ্যাথিক ওষুধ দিতে হচ্ছে। এতে হবেটা কি, হোমিওপ্যাথিক ওষুধে আংশিক কাজ করবে। এলোপ্যাথিতে বরং এক রোগে ভোগা অনেক রোগীকে একই ওষুধ দেওয়া হয়। হোমিওপ্যাথিতে তো এর প্রশ্ন ওঠে না, বরং এক রোগে ভোগা অনেক রোগীকে আলাদা আলাদা ওষুধ দিতে হয়। ওষুধটা যে ডিসপেন্স করা হয় সেটা তো ধরেন একটা প্রক্রিয়া, যেমন পানির মাঝে দিবে সে, কাজে সে একটা শিশি নেবে, এখানে কিছু ডিস্টিল ওয়াটার থাকবে বা পরিশ্রুত পানি থাকবে, এর মাঝে কয়েক ফোঁটা হয়তো সে প্রিজারভেটিভ দিবে, কিন্তু তার মাঝে যে ওষুধটা দিবে সেটা ভিন্ন। ওষুধের যে বড়িটা দিবে সেটা কিন্তু ভিন্ন, তার প্রেজেন্টেশনটা হচ্ছে সেম। রুগী মনে করবে যে সব এতে এক বোতল ওষুধ দিল, কিন্তু এটার মধ্যে তো একই ওষুধ না, এটা ভিন্ন ওষুধ। এলোপ্যাথিতে ধরেন একটা চিকিৎসা বিজ্ঞান শেখার জন্য যে উপকরণ লাগে, যে ইনফ্রাস্ট্রাকচার লাগে, এটা হোমিওপ্যাথির মাঝে নেই অতটা। হোমিওপ্যাথির মাঝে অ্যানাটমি শিখে হোমিওপ্যাথরা, কিন্তু কোনো ডেড বডি নেই। ফিজিওলজি শিখে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। চিকিৎসার প্র্যাকটিস মেডিসিন শিখে কোনো হাসপাতালে রোগী নেই। ফলে এটা তো স্বাভাবিক যে তাদের শিক্ষাটা হবে দুর্বল। হোমিওপ্যাথিতে যেটা হয়, যে কোনো বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড থেকে আসার দরকার নেই, যে কোনো সাবজেক্ট থেকে সে আসতে পারে, এটা একটা দুর্বলতা। আমার মতে যারা বিজ্ঞানে ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে যদি হোমিওপ্যাথি পড়ার সুযোগ দেওয়া হতো এক্সক্লুসিভলি, তাহলে এখানে এর চর্চাটা এবং এর যারা প্রোডাক্ট, যারা ডাক্তার, এরা আরও ভালো মানের হতে পারতেন। এই যে দুর্বলতাগুলো, তার ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, তার অ্যানাটমি শেখার জন্য যেসব উপকরণ লাগে ওইগুলোর ব্যবস্থা করতে হবে, ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করতে হবে, হাসপাতাল লাগবে, হাসপাতালে রোগী ভর্তি থাকতে হবে, যাতে করে হাতে কলমে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া যায়। এমনভাবে যদি করা যায়, আমি মনে করি যে হোমিওপ্যাথিক ডাক্তাররাও এমবিবিএস ডাক্তারদের সমমানের ডাক্তার হিসাবে তারা গড়ে উঠবে। যে কোনো চিকিৎসা তার একটা নীতিমালা, নির্দেশিকা থাকে। অর্গানন হলো হোমিওপ্যাথির একটা নীতিমালা, নির্দেশিকা। এই 6 স্টেশন অর্গাননের বাস্তবভিত্তিক চর্চা ইন্ডিয়া এবং বাংলাদেশেই শুরু হয়, এবং আস্তে আস্তে সেটা বলা যায় যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে, আমেরিকায় ছড়িয়ে পড়ে। সারা বিশ্ব জুড়েই হোমিওপ্যাথিক ডাক্তাররা এই পদ্ধতির সুবিধাটুকু বুঝে গেছে, এবং হানিম্যান বলছেন এই পদ্ধতির ওষুধের চিকিৎসা করলে চিকিৎসার টাইম 4/1 কমে যায়। যেটা আগে 12 মাসে একটা রোগী আরোগ্য হতো, সেটা 3 মাসে হয়ে যাবে।